নিকোলা ম্যাকিয়াভেলি কোন দেশের চিন্তাবিদ ছিলেন? দ্য প্রিন্স গ্রন্থটি মূলত কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন? ম্যাকিয়াভেলি কোন তত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিচিত? প্রিয় নিবন্ধন প্রত্যাশী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে এমন একটা টপিকস পড়াবো যেটা আমরা দেখেছি বিগত 18তম শিক্ষক নিবন্ধনে হুবহু প্রশ্ন চলে এসেছে। পাশাপাশি যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন আপনাদের এমসিকিউ টাইপ হবে, তাহলে আমরা এই টপিকস থেকে কিভাবে এমসিকিউ বের করব এবং এই টপিকস থেকে কোন কোন লেভেলের বা কোন কোন ধাঁচের এমসিকিউ গুলো হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি টপিকস থেকে কিভাবে এমসিকিউ বের করে পড়া যায় এবং এখান থেকে আমরা কিভাবে আপনাদেরকে কমন ফেলাবো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের এই লাইভটা আপনাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা মূলত রাষ্ট্রবিজ্ঞানের একটা টপিকস নিয়েছি এবং এই টপিকস থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে, কোন উপায়ে আসতে পারে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এটাও দেখাবো যে 18তম শিক্ষক নিবন্ধনে আপনাদের এখান থেকে কি প্রশ্ন আসছিল বা কিভাবে আসছিল। তাহলে প্রশ্ন থেকে কিভাবে আমরা এমসিকিউ বের করব, কিভাবে প্রশ্ন পড়ে বা প্রশ্নের ব্যাখ্যা পড়ে কিভাবে এমসিকিউ বের করা যায় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা দেখি 18তম শিক্ষক নিবন্ধনে আপনাদের ম্যাকিয়াভেলি থেকে প্রশ্ন আসছিল, দুটো প্রশ্ন আসছিল 10 নম্বরের। তাহলে আমরা একটু চেষ্টা করি যে 18তম শিক্ষক নিবন্ধনে ম্যাকিয়াভেলি থেকে কি প্রশ্ন আসছিল এবং 19তমের জন্য আপনারা কিভাবে পড়লে ঠিক এমসিকিউ টাইপটা ভালো করতে পারবেন। ক্লিয়ার? সো আমরা 18তম শিক্ষক নিবন্ধনের এই বিষয়টা আলোচনা করার জন্য প্রথমত আমি একটা জাস্ট 18তম শিক্ষক নিবন্ধনের আপনাদের জন্য যে প্রশ্নটা আসছিল, ঠিক আছে, যে প্রশ্নটা আসছিল আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমাকে একটু সময় দেন। এই যে দেখেন, আমি যদি প্রশ্নটা 18তম শিক্ষক নিবন্ধনের আপনাদের কোশ্চেনটা এখানে জুম করি, প্রথমত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি, তারপরে কিন্তু দেখেন আপনাদের রাষ্ট্রবিজ্ঞানের যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি তাকে নিয়ে প্রশ্ন চলে এসেছে। অর্থাৎ ম্যাকিয়াভেলি থেকেই 10 নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রশ্ন যদি আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন এখানে প্রশ্নটা হচ্ছে ম্যাকিয়াভেলিবাদ কি। এরপর 2 নম্বরে ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন। অর্থাৎ আমরা যদি ওখান থেকে ম্যাকিয়াভেলিটাকে কভার করে ফেলি তাহলে ম্যাকিয়াভেলি সম্পর্কে বিস্তারিত জানবো। আর 18তমতেই যেহেতু রিটেন টাইপ কোশ্চেনে আপনাদের দুটো ম্যাকিয়াভেলি থেকে এসেছে, তাহলে ধরে নিতে পারেন রাষ্ট্রবিজ্ঞানের নার্ভ হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি। সুতরাং ম্যাকিয়াভেলি থেকে ধরে নিতে পারেন 2 থেকে 3টা কোশ্চেন আপনাদের ধরা বাঁধা আসবে। এই জন্য আমি আপনাদের একটু জাস্ট প্রশ্নটা দেখালাম, ম্যাকিয়াভেলিবাদ কি এবং ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। সুতরাং আমরা আজকে ম্যাকিয়াভেলিকে জানবো, ম্যাকিয়াভেলি থেকে ঠিক কিভাবে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকেন, অবশ্যই আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের পড়ায় চলে যাই। ম্যাকিয়াভেলির যে কথাটা আমি বলেছিলাম, ম্যাকিয়াভেলি থেকে যেটা আসে বা আসার সম্ভাবনা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। একটু সময় দিন। এখানে যদি আমরা দেখি, প্রথমে আসেন ম্যাকিয়াভেলি থেকে। আমি ম্যাকিয়াভেলির পরিচয় এবং যাবতীয় জীবনী নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। আর রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা সবাই কম বেশি জানি এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক। এই নিকোলা ম্যাকিয়াভেলির জন্ম, মৃত্যু থেকে শুরু করে তার সকল ব্যাপারে আপনাদের খুঁটিনাটি জানতে হবে। ধরে নিতে পারেন চোখ বন্ধ করে 2 থেকে 3টা প্রশ্ন আপনাদের এমসিকিউ টাইপে আসবেই, কোনো মাপ নাই। তার বই, তার জীবনী, তার জন্ম, তার মৃত্যু, সব তার যে অবদানগুলো আছে প্রত্যেকটা ব্যাপার থেকে আসতে পারে। তাহলে আমরা যদি দেখি নিকোলা ম্যাকিয়াভেলিকে, যদি এখানে দেখি, তার জন্ম 1469 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1527 সালে। কত 1469, মৃত্যুবরণ করেছেন 1527 সালে। ম্যাকিয়াভেলি কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, পাশাপাশি ম্যাকিয়াভেলির যে দর্শনটা ছিল সেটা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। ম্যাকিয়াভেলি এক প্রকার কার্ল মার্কসের মতোই কথা বলতো। ম্যাকিয়াভেলি কখনো রাষ্ট্র ব্যবস্থাপনায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো তিনি ভালোবাসাকে অর্থাৎ লাভকে তিনি এই জন্য বলেছিলেন ইটস বেটার টু বি ফেয়ার দ্যান লাভ। অর্থাৎ তিনি বলেছেন যে ভালোবাসার চেয়ে ভয় দেখিয়ে সবকিছু অর্জন করা সহজ। এই জন্য ম্যাকিয়াভেলি রাষ্ট্র দর্শনকে বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। কারণ আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, আবেগ দিয়ে শাসন করাও যায় না। এই ম্যাকিয়াভেলির এই দর্শনগুলোর জন্যই কিন্তু ম্যাকিয়াভেলিকে কি বলা, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। কেন বলা হয়, কি জন্য বলা হয়, তার কার্যক্রমগুলো বা তার কাজকর্মগুলো দেখলে আমরা টের পাবো। এবার আমরা ম্যাকিয়াভেলির জীবনের দিকে তাকাই। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? ইতালিতে, ফ্লোরেন্স, ইতালিতে তিনি জন্মগ্রহণ করেছেন। অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানী ধরেন প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, তারা জন্মগ্রহণ করেছেন গ্রিসে। কিন্তু এই একমাত্র রাষ্ট্রবিজ্ঞানী বা ইতালির যে রাষ্ট্রবিজ্ঞানী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছেন, ফ্লোরেন্সে। আর এই জন্য আপনারা দেখেছেন ইতালির মুসোলিনি
এই ম্যাকিয়াভেলিবাদকে অনুসরণ করেছিলেন। মুসোলিনি ম্যাকিয়াভেলিবাদকে অনুসরণ করেই মূলত তিনি কি হয়েছিলেন, মোটামুটি ওই সময়ের জন্য বলা হয়ে থাকে যে স্বৈর শাসকের একেবারে গোড়াটা তিনি উৎপাদন করেছিলেন। এখানে আমরা যদি আসি, কূটনীতিক, রাজনীতিবিদ এবং বাস্তববাদী চিন্তাবিদ তিনি ছিলেন। তিনি কি ছিলেন? একাধারে ছিলেন কূটনীতিক, এরপর ছিলেন রাজনীতিবিদ এবং বাস্তববাদী চিন্তাবিদ ছিলেন। বাস্তবতাকে সবসময়ের জন্য তিনি অনুধাবন করতেন, বাস্তবতাকে বোঝার চেষ্টা করতেন। তারপর যদি দেখি আমরা, তিনি 14 বছর ফ্লোরেন্স প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী ছিলেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে মেডিসি পরিবার যখন ফেরে, মেডিসি পরিবার যখন তারা নির্বাসন থেকে ফেরে, ক্ষমতায় ফেরে, তখন তাকে এই যে তার রাষ্ট্র দর্শনের জন্য তিনি যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, এই রাষ্ট্র দর্শনের জন্য, তার রাষ্ট্র সম্পর্কে ভিন্ন মত প্রকাশের জন্য তাকে কিন্তু চাকরিচ্যুত করে ফেলেন। 14 বছর তিনি চাকরি করেছেন। তারপরে তিনি কি হয়েছে, 14 বছর চাকরি করার পরে তিনি মূলত মেডিসি পরিবার যখন ক্ষমতায় আসে, মেডিসি পরিবারের সাথে ম্যাকিয়াভেলির কি ছিল, দ্বন্দ্ব ছিল। আসার সাথে সাথে তাকে চাকরিচ্যুত করেন এবং তাকে বহিষ্কার করেন। বহিষ্কার করে তাকে জেলে নেন, কারাবন্দী করে ফেলেন। কারাবন্দী করা অবস্থায় মূলত তিনি এই যে মেডিসি পরিবারকে মেনশন করে, বা মেডিসি পরিবার যে একনায়কতান্ত্রিক মনোভাব, এই একনায়কতান্ত্রিক মনোভাবকে বিশ্লেষণ করার জন্যই কিন্তু তিনি তার বই লেখেন দ্য প্রিন্স। কি লেখেন? এই একনায়কতন্ত্রের দিকে তাকিয়ে তিনি কি করেন, দ্য প্রিন্স নামক বইটা লেখেন, যে একনায়কতন্ত্র কিভাবে ঠিক ক্ষমতা ধরে রাখে, এই বিষয়ক বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। আর এটাই মূলত পরবর্তী সময় আমরা দেখেছি যে মুসোলিনি থেকে শুরু করে যারা একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এটাকে ফলো করেছে। তো দ্য প্রিন্স নামক বই তিনি লিখেছিলেন কিসের জন্য? মেডিসি পরিবার যখন তাকে চাকরিচ্যুত করার পর যখন তাকে জেলে পড়লো, জেলখানায় বসে তিনি এই দ্য প্রিন্স নামক বইটি কি করেন, লিখে ফেলেন। ইতিহাসে এটা আজ পর্যন্ত খুবই অবিস্মরণীয় একটা বই হিসেবে রয়েছে। সুতরাং আমরা যদি এই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু তাকাই, দেখেন যতটুকু আলোচনা করেছি, আপনাদের প্রশ্নে কি চায়? আপনাদের প্রশ্নে চেয়েছে ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। প্রথম থেকে দেখেন বিশ্লেষণ করে অলরেডি রাষ্ট্রচিন্তার জনক কেন তাকে বলা হয় আধুনিকভাবে, সেটা কিন্তু কিছুটা আমরা হিন্স পেয়ে গেছি অলরেডি। এরপর আসেন ডিসকোর্স অন লিভি, দ্য আর্ট অফ ওয়ার, হিস্ট্রি অফ ফ্লোরেন্স। এই বইগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ বই হিসেবে ওই প্রেক্ষাপটে তিনি কি লিখেছিলেন। তো তাহলে আমরা বলতেই পারি যে ম্যাকিয়াভেলি কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়, কারণ দ্য প্রিন্স থেকে শুরু করে আরো বেশ কিছু ব্যাপার তিনি কি করেছেন, মোটামুটি ভাবে একনায়কতন্ত্রের বিরুদ্ধে গিয়ে লিখেছিলেন, আর এই জন্য তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এরপর আমরা দেখি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে তিনি কি কি কাজ করেছিলেন। প্রথমত ম্যাকিয়াভেলি, আমরা যেটা একটু আগে বললাম যে ম্যাকিয়াভেলিবাদ, তাই না? এই যে ম্যাকিয়াভেলিজম, পয়েটিক্স ইজ বিয়ন্ড মোরালিটি, এই যে এটাকে বলা হয়ে থাকে ম্যাকিয়াভেলিজম। ম্যাকিয়াভেলিবাদ কি? ম্যাকিয়াভেলি সম্পূর্ণ ধরাবাঁধা শাসনের বাইরে তিনি কি করেছেন, নৈতিকতাকে রাজনীতি থেকে আলাদা করে ফেলেছিলেন। কি করেছিলেন? নৈতিকতাকে রাজনীতি থেকে আলাদা করেছিলেন। তিনি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করেছিলেন। তিনি বলেছেন যে কখনো রাজনীতি কি করতে পারে না, নৈতিকতার ভিত্তিতে হতে পারে না, ন্যায়ের ভিত্তিতে হতে পারে না। তার এই কথাটার মধ্যে বেশ কিছু ব্যাপার আছে। তিনি শাসককে প্রতারক হতে বলেছিলেন, শাসককে দ্রুত হতে বলেছিলেন, শাসককে চালাক হতে বলেছিলেন, শাসককে নিকৃষ্ট, মানে এক প্রকার নিকৃষ্ট যদি আমরা বলি যে নিকৃষ্ট হতে বলেছিলেন, যে এগুলো ছাড়া একজন শাসক কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারে না। এই জন্য ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তিনি কি বলেছিলেন? পলিটিক্স ইজ বিয়ন্ড মোরালিটি, পলিটিক্স কখনো নৈতিকতার ধার কাছেও যায় না, নৈতিকতা বিবর্জিত হচ্ছে রাজনীতি। সো রাজনীতিকে তিনি কখনোই কি করেনি, নৈতিকতার সাথে অ্যাড করেনি। এটাই মূলত ম্যাকিয়াভেলিজম বা ম্যাকিয়াভেলিবাদ, এই জন্য তাকে বলা হয়ে থাকে ম্যাকিয়াভেলিবাদের জন্য। রাজনীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে নেই, ক্ষমতা অর্জন রক্ষা করাই এর মূল লক্ষ্য। শাসককে প্রয়োজন হলে তিনি কি বলেছেন, প্রতারক হতে হবে, বল প্রয়োগ করতে হবে, নিষ্ঠুর হতে হবে, ভয় দেখানোর ব্যবহার করা শিখতে হবে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো তিনি যেহেতু ম্যাকিয়াভেলিজমের মধ্যে বলেছেন, এটাকে আনুষঙ্গিক বিশ্লেষণ করে মূলত এই জায়গাটা যেহেতু এগুলো তিনি বলেছেন তার মূলত দর্শনে, এই জন্য তাকে ম্যাকিয়াভেলিবাদ বা এটাকে ম্যাকিয়াভেলিবাদ বলা হয়ে থাকে। কি বলা হয়? ম্যাকিয়াভেলিবাদ বলা হয়। অর্থাৎ ম্যাকিয়াভেলি তার রাষ্ট্র দর্শনের জন্য যে সকল চিন্তা করেছেন, যে ব্যাপারগুলো তিনি বিশ্লেষণ করেছেন, যেটা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কোনোভাবে যায় না। অর্থাৎ তিনি একেবারে ভূগর্ভ থেকে অনুধাবন করে দর্শনের মাধ্যমে এগুলো বের করেছেন। আর এই যে দর্শনের মাধ্যমে যে রাষ্ট্রচিন্তার জন্য তার যে বৈশিষ্ট্যগুলো তিনি বের করেছেন, এটাকে বলা হয় ম্যাকিয়াভেলিবাদ। কি বলা হয়? ম্যাকিয়াভেলিবাদ। তাহলে আমরা এটা তো পড়ে যাচ্ছি, এর সাথে প্রশ্ন উত্তরও করে যাচ্ছি। এরপরে আমরা দেখবো ঠিক কিভাবে এখান থেকে আপনাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন হয়। এটা দেখাটা খুবই জরুরি, কারণ
একটা টপিকস পরে কিভাবে আপনি ভালো করবেন এটা কিন্তু ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়। আমার ক্লাসগুলোতে আমি সবসময় চেষ্টা করি আপনাদের আগে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করে তারপরে আমি এগুলো নিয়ে নির্ভরভিত্তিক আলোচনা করি। এতে করে স্টুডেন্টরা মোটামুটিভাবে ওই টপিক সম্পর্কে বিস্তারিত জেনে যায়, আশা করা যায় তাদের আর অন্য কোনো বই পড়তে হবে না। তারপর দেখেন তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাদের একটু আগে আমি বলেছি, ইটস বেটার টু বি ফেয়ার দ্যান লাভ। তিনি এটা বলেছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইটস বেটার টু বি ফেয়ার দ্যান লাভ। ভালোবাসার চেয়ে কি ভয় ভীতি দেখিয়ে সকল কিছু অর্জন করা বেটার, বা ভালোবাসার চেয়ে ভয়টাই বেশি কার্যকরী। ক্লিয়ার? অর্থাৎ তিনি ভালোবাসা দিয়ে কখনো দেশ পরিচালনা করার কথা বলেনি। তিনি সবসময় বলেছেন যদি আপনি জনগণকে বেশি ভালোবাসতে চান তাহলে জনগণ আপনার মাথায় চড়ে বসবে। যদি আপনি জনগণকে বেশি ভালোবাসা দেন তাহলে আপনার দেশ ভালো চলবে না। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আসলে এটা কতটুকু ঠিক কার্যকরী এটা আমার জানা নেই। তবে এই ম্যাকিয়াভেলির যে দর্শনগুলো এগুলোকে ফলো করলে একনায়কতন্ত্রের দিকেই বেশি মানে সবাই চলে যায়, বা স্বৈরতন্ত্রের দিকেই সবাই বেশি চলে যাওয়ার প্রবণতা একটু থেকে যায়। এজন্য তিনি বলেছেন ইটস বেটার টু বি ফেয়ার দ্যান লাভ। খুবই গুরুত্বপূর্ণ কোটেশন এটা, চাইলে আপনারা এটা পড়ে ফেলতে পারেন। আজকের এই ক্লাসটা আশা করি আপনারা অ্যাটলিস্ট 2 থেকে 3 নাম্বার কভার করবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, একবার চোখ বন্ধ করে। পাশাপাশি সামাজিক বিজ্ঞানের মধ্যে যে রাষ্ট্রবিজ্ঞান আছে সেখানের আলোচনার মধ্যেও 2 থেকে 3 নাম্বার কভার করার সম্ভাবনা রয়েছে। সুতরাং সামাজিক বিজ্ঞান অনুষদে যারা আছেন সবার জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং রাষ্ট্রবিজ্ঞানের জন্য বলবো স্পেশালি একটা গুরুত্বপূর্ণ টপিকস। তারপর আমরা আসি কেন তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এখানে এটাও আমি একটু নিয়েছি আপনাদেরকে, যাতে করে আপনারা এই জায়গাটায় কোনোভাবে ভুল না করেন বা ভুল না হয়। দেখেন, রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে তিনি কি করেছেন? আলাদা করেছেন। মধ্যযুগে রাজনীতি ছিল ধর্ম ও নৈতিকতার অধীন। অর্থাৎ মধ্যযুগে যখন আমরা দেখেছিলাম তখন রাজনীতি কি ছিল? আমরা যদি বাংলাদেশ প্রেক্ষাপট, ভারত প্রেক্ষাপট দেখি তাহলে আমাদের মুসলিম শাসন করেছে, তাই না? মুসলমানদের ধর্মভিত্তিক রাজনীতিগুলো চলেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যেও ধর্মভিত্তিক রাজনীতি চলেছে। তিনি এগুলো অনুধাবন করে দেখেছেন, দেখার পর তিনি এই প্রেক্ষাপটটা ধরেছেন যে রাজনীতিকে নৈতিকতা থেকে তিনি আলাদা করার চিন্তা করেছেন। মধ্যযুগে যেহেতু রাজনীতি ধর্ম নৈতিকতার সাথে ছিল, কিন্তু ম্যাকিয়াভেলি প্রথমে তিনি বলেছিলেন কি রাজনীতি আলাদা একটি বিষয়, এটা বাস্তবতার উপর নির্ভর করবে, আর ধর্ম হচ্ছে ভিতরের বিষয়, এটা ফিল করার উপর নির্ভর করবে। সুতরাং দুটোর সাথে দুটো কোনোভাবে কি হতে পারে না, এক হতে পারে না। আর এই জন্যই তিনি বলেছেন হোয়াট ওড টু বি, না বরং হোয়াট ইজ। এই দৃষ্টিভঙ্গি থেকেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের চিন্তার জনক বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। ক্লিয়ার? সো তাহলে আমরা বলতে পারি যে কেন তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা? তিনি রাষ্ট্রকে কি করেছেন? সম্পূর্ণ ধর্মের বাইরে রেখেছেন। তিনি নৈতিকতাকে রাষ্ট্র শাসনের ক্ষেত্রে তিনি কখনোই কি করে নাই, কাউন্ট করে নাই। কারণ হচ্ছে তিনি ভালো করেই জানেন যে নৈতিকতা ধর্মের রাষ্ট্রে যদি থাকে সেখানে কোনোভাবে শাসক হয়তো প্রতারক হতে পারবে না, নির্দয় হতে পারবে না, বল প্রয়োগ করতে পারবে না, আর তখনই জনগণ হয়তো রাষ্ট্রকে ঠিকভাবে মেনে নেবে না। যদিও বাস্তবিক প্রেক্ষাপটে আমরা ভিন্নতা দেখি, বাট তাকে এই জন্যই মূলত সবচেয়ে বেশি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। তারপর যদি দেখি আরো তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলার আরো বেশ কিছু কারণ আছে। প্রথমত তিনি বাস্তববাদী ছিলেন। কি ছিলেন? বাস্তববাদী ছিলেন। আমরা দেখেছি সক্রেটিস বাস্তববাদী ছিলেন না। তিনি সবসময়ের জন্য বাস্তববাদী না থেকে তিনি ধর্ম উদারতার দিকে তাকিয়েছিলেন। আমরা যদি প্লেটোর দিকে তাকাই, তিনি কি ছিলেন? ইউটোপিয়ান রাজনীতির জনক ছিলেন। ইউটোপিয়ান রাজনীতি বলতে যেটা বোঝানো হয়, তিনি কল্প কাহিনী বিষয়ক রাজনীতির জনক ছিলেন। অর্থাৎ তিনি ধ্যান ধারণা করে কল্প কাহিনী বেশি করতেন, কল্পনা প্রসূত বেশি ছিল তার মধ্যে, ধ্যান ধারণার মধ্যে। আমরা যদি দেখি প্লেটোর পরে অ্যারিস্টটল বাস্তববাদী রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, আর অ্যারিস্টটলের শাখা ধরে মূলত ম্যাকিয়াভেলিও বাস্তববাদী একজন কি ছিলেন? রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। এই জন্য অ্যারিস্টটল এবং ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটলকে প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, আর ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীর জনক বলা হয়। দুজনকে ফলো করে, ম্যাকিয়াভেলি অ্যারিস্টটলকে ফলো করে মূলত রাষ্ট্রচিন্তা করেছিলেন। এই জন্য তো আমরা যদি দেখি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে তিনি আদর্শ রাষ্ট্র নয়, বাস্তবে শাসক কিভাবে ক্ষমতা ধরে রাখবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন প্রয়োজনে কঠোর হতে হবে, ক্ষমতা রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। কি এই বাস্তবতায় তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি বলেছেন। এটার জন্য তাকে কি বলা হয়? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তারপরে তিনি কি বলেছেন? রাষ্ট্রকে কেন্দ্রবিন্দুতে এনেছিলেন। কিভাবে? আগে চিন্তা ছিল ধর্ম, চার্চ বা নৈতিকতা কেন্দ্রিক। ম্যাকিয়াভেলি প্রথমে স্টেট বা রাষ্ট্রকে মূল বিষয় করেন। তিনি রাষ্ট্রের শক্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এই জন্য ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীর জনক বলা হয়। তারপরে আমরা যদি দেখি বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেছেন
বৈজ্ঞানিক পদ্ধতি বলতে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি সূচনা করেছিলেন ম্যাকিয়াভেলি। তিনি বলেছিলেন তিনি কল্পনা বা আদর্শ নিয়ে নয়, ইতিহাস ও বাস্তব ঘটনা বিশ্লেষণে করে মত দিয়েছিলেন। যেমন রোমান সাম্রাজ্য, ইতালির রাজনৈতিক অবস্থা, এই বিশ্লেষণধর্মী পদ্ধতি আধুনিক পলিটিক্যাল সায়েন্সের মূল বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। সো তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমে দিয়েছিলেন। এর আগে এরিস্টটল বলেছিলেন কেন রাষ্ট্রবিজ্ঞানকে কেন মাস্টার অফ সায়েন্স বলা হয়, সেখানে তিনি ব্যাখ্যা করেছেন। আর সর্বশেষ ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীর জনক, তাকে কেন বলা হয় সেটা নিয়ে তিনি এই এরিস্টটলের সাথে তার মিল থাকার জন্যই মূলত দুজন, একজন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল যে জনক, আরেকজন হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তারপরে আমরা যদি দেখি এই যে ম্যাকিয়াভেলি থেকে আপনাদের এতক্ষণ আমি যে পড়াইলাম পড়াগুলো, এখান থেকে এখন আমরা আপনাদের দেখাবো যে কিভাবে এমসিকিউ হলো। দেখেন, নিকোলা ম্যাকিয়াভেলি কোন দেশের চিন্তাবিদ ছিলেন? আপনাদের যখন পরীক্ষা আসতো বা রিটেন পরীক্ষাটা আসতো তখন কিন্তু এরকম ভাবে আসতো না। তাহলে আমরা এখানে থেকে দেখেন নৈর্ব্যতিক বের করে ফেলেছি। নিকোলা ম্যাকিয়াভেলি কোন দেশের চিন্তাবিদ ছিলেন? আপনারা অবশ্যই আগে কমেন্ট করবেন, তারপরে উত্তর দেখার চেষ্টা করবেন। তাহলে নিকোলা ম্যাকিয়াভেলি ছিলেন কোন দেশের? ইতালির রাষ্ট্রচিন্তাবিদ। অথচ তিনি ফ্রান্সের রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলকে ফলো করেই কিন্তু কি করেছেন? রাষ্ট্র দর্শন চালু করেছিলেন। তো তিনি ছিলেন কোন দেশের? ইতালির। তারপর আসেন ম্যাকিয়াভেলি এর বিখ্যাত গ্রন্থ কোনটি? আগে আপনাদের যেটা আসতো রিটেনটা আসতো যে দ্য প্রিন্স সম্পর্কে লেখেন, এখন আর সেভাবে আসবে না। সুতরাং এমসিকিউটা কেমন হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে তার বিখ্যাত গ্রন্থ কোনটি। আপনারা কমেন্ট করবেন প্রথমে। আপনাদের এই জন্য আমি একটু সময় দেবো, সময় নেওয়ার পরে আমি উত্তরে যাব। তাহলে তার বিখ্যাত গ্রন্থ কি লেভিয়াথান নাকি? লেভিয়াথান না, তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, দ্য রিপাবলিক, দ্য পলিটিক্স। তাহলে দ্য প্রিন্স হচ্ছে কার? দ্য রিপাবলিক কার বলেন তো? রিপাবলিক হচ্ছে প্লেটো। আর দ্য পলিটিক্স কার? অ্যারিস্টটল। এই দুটো গ্রন্থ সবচেয়ে বেশি আসে। লেভিয়াথান হচ্ছে থমাস হবসের দ্য লেভিয়াথান গ্রন্থ তিনি মূলত লিখেছিলেন। আর তাহলে একটা বাকি থাকলো দ্য প্রিন্স। ওই যে বললাম প্রিন্স, তিনি মূলত জেলখানা থেকে লিখেছিলেন। তাহলে তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স। বইগুলো থেকে কিন্তু একেবারে মাস্ট বি প্রশ্ন আসবে। 100-র মধ্যে 100 ভাগ এই রাইটারগুলো থেকে প্রশ্ন আসবে। চোখ বন্ধ করে 5 জনে পড়বেন। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের তো বই লেখাই নাই, ম্যাকিয়াভেলি, রুশো, জন লক এবং হবস, এই 6 জন পড়লে একটা বা দুটা বই কমন পাবেন। দ্য প্রিন্স গ্রন্থটি মূলত কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন? দেখেন, ওই যে পড়িলাম, আপনাদের পড়াইলাম না, পড়ার মধ্যে থেকে প্রশ্নগুলো আমি বের করে ফেলেছি। তাহলে তিনি কাকে উদ্দেশ্য করে প্রিন্স লিখেছিলেন? আমরা সবাই জানি যে তিনি ওই সময় মূলত মেডিসি পরিবার যখন তাকে জেলে ফুরলো, যখন তে জেল খাটলো, যখন তার চাকরি গেল, তখন তিনি বীতশুদ্ধ হয়ে যান, রাগান্বিত হওয়ার পরেই কিন্তু তিনি তার প্রিন্স লেখেন। ওই যে মেডিসি পরিবার শাসকের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কাকে উদ্দেশ্য করে লেখে? শাসককে উদ্দেশ্য করে লেখেন। ম্যাকিয়াভেলিকে কোন নামে অভিহিত করা হয়? দেখেন, খুবই সুন্দর প্রশ্ন হয়ে গেল, আসার মতো। ভালো করে দেখবেন সবাই, যারা এই ল্যাবটা দেখবেন তারা কমেন্ট করবেন যে আসলে আপনাদের এই যে পড়াটা পড়াচ্ছি বা পড়াইলাম, এটাতে আপনাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে। বিশেষ করে সামাজিক বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের যারা আছেন, আপনারা এটাকে মনোযোগ দিয়ে দেখবেন যে এই পড়াটা আপনার জন্য কতটুকু কাজে লাগতেছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন সবাই। আর যদি ভালো হয়, আপনাদের যদি কমেন্ট পাই, আপনারা যদি সন্তুষ্ট হন, তাহলে নেক্সট আপনাদের জন্য আবার আমি লাইভ নিয়ে আসবো, আবার গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে অথবা আপনাদের লাইভে নিয়ে আসবো, যেগুলো থেকে আপনি কমেন্ট পাবেন। ঠিক আছে, তো এখানে দেখেন ম্যাকিয়াভেলিকে কোন নামে অভিহিত করা হয়? আমরা সবাই জানি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নামে তাকে অভিহিত করা হয়। তারপর আসেন, ম্যাকিয়াভেলি এর মতে রাজনীতির মূল লক্ষ্য কি? ম্যাকিয়াভেলি এর মতে রাজনীতির মূল লক্ষ্য কি? এটা আমরা তাহলে যদি দেখি, যে আপনারা একটু কমেন্ট করেন যে কি হবে এটা, দেখি কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, আগে কমেন্ট করেন তারপর আপনাদের দিচ্ছি। ওকে, দেখা যাক। আশা করি আপনারা যতটুকু মনোযোগ দিয়ে যদি টপিকটা পড়ে থাকেন ম্যাকিয়াভেলির, তাহলে এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে তিনি কি করছেন? রাষ্ট্রের ক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখা ছিল তার মূল উদ্দেশ্য। তারপরে যদি আমরা প্রশ্নে যাই, ম্যাকিয়াভেলি কোন তত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিচিত? বোঝাই যাচ্ছে ম্যাকিয়াভেলি কোন তত্ত্বের জন্য। আমরা যদি সোশ্যাল কন্ট্রাক্টে যাই, কে লিখেছেন সোশ্যাল কন্ট্রাক্ট? সোশ্যাল কন্ট্রাক্ট কে লিখেছিলেন বলেন তো দেখি? সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছিলেন রুশো। রুশো লিখেছিলেন সোশ্যাল কন্ট্রাক্ট। এরপর আমরা রিয়েলিজম দেখবো, আইডিয়ালিজম দেখবো, মার্কসিজম যেটা এসেছে, মার্কসিজম হচ্ছে কার্ল মার্কসের কথা যদি আমরা সবাই জানি, তিনি মার্কসিজম লিখেছিলেন। তাহলে রিয়েলিজম আর আইডিয়ালিজমের মধ্যে, দুটোর মধ্যে থাকবে। আইডিয়ালিজম তখন তিনি কি চায়নি, কখনোই করেনি। আইডিয়ালিজম হিসেবে আমরা সক্রেটিসকে ধরতে পারি, কিন্তু আমরা
একটা মাত্র তাহলে বাকি থাকলো কে? একটা মাত্র বাকি থাকলো, সেটা হচ্ছে রিয়েলিজম। তাহলে এটা আমরা ধরে নিব, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? কোন তত্ত্বের জন্য পরিচিত? রিয়েলিজম। তিনি বাস্তবতা সবসময়ের জন্য বিশ্বাস করতেন, বাস্তবতার নিরিখে তিনি কথা বলতেন। আর এই যে ব্যাপারগুলো আপনাদের বলে যাচ্ছি, প্রশ্নগুলো, এই যে ব্যাখ্যাগুলো, এই যে উত্তরগুলো বা এই টপিকসগুলো, এগুলো আমাদের ক্লাসে সুন্দর করে পড়িয়ে থাকি। যারা মূলত ক্লাস দেখেন তারা তো জানেন যে আপনি ক্লাস করেন, আর যারা করেন না তারা আসতে পারেন। আপনাদের আমাদের সকল কোর্সে, বিদ্যাবাড়ির আপনাদের এনটিআরসি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে সকল কোর্সে আমাদের সাবজেক্টিভ কোর্সগুলোতে ভর্তি চলছে। সো আপনারা চাইলে আসতে পারেন। আমার মনে হয়, আমি যতটুকু আশা করি, আপনারা যদি ভালোভাবে পড়াশোনা করেন, আপনাদের জন্য এই শিক্ষক নিবন্ধনটা কোনোভাবেই অসম্ভব কিছু নয়। ঠিক আছে? এরপর আমরা আসি তারপর নেক্সট প্রশ্নে। ম্যাকিয়াভেলি এর মতে একজন শাসকের কি হওয়া উচিত? পড়িয়ে দিয়েছি অলরেডি, তাই না? পড়িয়ে দিয়েছি অলরেডি যে কোনটা আপনাদের হওয়া উচিত বা একজন শাসক ঠিক কি করা উচিত। আমরা যদি এখানে বিশ্লেষণ করি একটু, যে শুধুমাত্র দয়ালু, শুধুমাত্র কঠোর, পরিস্থিতি অনুযায়ী দয়ালু এবং কঠোর উভয়ে ধর্মপ্রাণ। তাহলে এখানে সচরাচর দেখা যাচ্ছে যে এটা উত্তর হতে পারে পরিস্থিতি অনুযায়ী যখন যে আকার ধারণ করা দরকার সেই আকার ধারণ করতে হবে, তাহলে সে শাসক হবে। ম্যাকিয়াভেলি এর মতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আপনাদের জন্য বেশ কিছু প্রশ্ন নিয়েছি, চাইলে 2-4টা প্রশ্ন আলোচনা করতে পারতাম, কিন্তু ভাবলাম যে অ্যাটলিস্ট যেন ভর্তি না হলো এই ক্লাসটা করেও 2-1টা প্রশ্ন কমন পান, সেই নিরিখে আপনাদের জন্য এটা নেওয়া। তো ম্যাকিয়াভেলি এর মতে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? ভালোবাসা পাওয়া, ভয় সৃষ্টি করা, উভয় সমান, কোনোটিও নয়। আমি ওইটা বলে দিয়েছি, ইটস বেটার টু বি ফেয়ার দ্যান লাভ, তাই না? পলিটিক্স বিয়ন্ড মোরালিটি, ওটার মধ্যে আমরা বুঝতে পারবো নৈতিকতা সেখানে আশ্রয় আছে কিনা। অথবা ইটস বেটার টু বি ফেয়ার দ্যান লাভ, এখানে কিন্তু তিনি কি বলেছেন? সহজভাবে বোঝা যায় যে তিনি ভয় সৃষ্টি করাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বা অভিহিত করেছেন। ম্যাকিয়াভেলি কোন যুগের চিন্তাবিদ? সহজভাবে বোঝা যায় যে ম্যাকিয়াভেলি মধ্যযুগে ছিলেন, রেনেসাঁ যুগ ছিলেন, আধুনিক যুগ ছিলেন, প্রাচীন যুগ ছিলেন। অফকোর্স তিনি যেহেতু 1500 সালের দিকে জন্মগ্রহণ করেছেন, ওই সময় রেনেসাঁ চলতেছিল। কি চলতেছিল? রেনেসাঁ চলতেছিল। সারা ইংলিশ বা ইয়েতে রেনেসাঁ চলতেছিল, আর আমাদের মুসলমান সমাজে মধ্যযুগ চলতেছিল। সো এই জন্য উত্তর হচ্ছে কি, তিনি রেনেসাঁ যুগের কবি ছিলেন বা রেনেসাঁ যুগের সাহিত্যিক ছিলেন। ম্যাকিয়াভেলির চিন্তার প্রধান বৈশিষ্ট্য কি? নৈতিকতা নির্ভর, বাস্তববাদী, ধর্মীয়, কল্পনাপ্রসূত। বলেই দিয়েছি নৈতিকতা নির্ভর ছিলেন কে? বলেন তো, নৈতিকতা নির্ভর ছিলেন কে? সক্রেটিস। ধর্মীয় ছিলেন কারা? মুসলমান যারা কবিগুলো ছিলেন। কল্পনাপ্রসূত ছিলেন কে? আমাদের প্লেটো, ইউটোপিয়ান রাজনীতির চিন্তাধারার জনক ছিলেন। আর একমাত্র বাকি আছে রিয়েলিজম, তিনি ছিলেন বাস্তববাদী। এই যে প্রশ্নগুলো আপনাদের যতগুলো আলোচনা করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন, এবং আমি প্রত্যাশা করি এই ল্যাবটা যদি কেউ দেখেন, চোখ বন্ধ করে রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞানে 1-2টা, রাষ্ট্রবিজ্ঞানে মিনিমাম 3 থেকে 5টা, সামাজিক বিজ্ঞানে 1 থেকে 2টা প্রশ্ন আপনি কমন পাবেন। আমাদের প্রত্যেকটা লেকচার শিটে আমি সুন্দর করে এভাবে পড়িয়ে থাকি। আপনারা যারা ক্লাস করেছেন তারা তো জানেন, যারা ক্লাস করেন নাই চেষ্টা করবেন, যদি হয় মনে হয় হাতে একেবারে সময় কম, এই মাসের মধ্যে অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আপনাদের সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত সার্কুলারটি চলে আসতেছে। সার্কুলার পরবর্তী কিন্তু এতদিন বেশি সময় পাবেন না, হয়তো সর্বোচ্চ 40 থেকে 45 দিন বা সর্বোচ্চ 50 দিন আপনি হাতে থাকতে পারে। সুতরাং আর দেরি করবেন না। যদি মনে হয় যে আমাদের এই পড়ানোগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা আমি যা পড়াইলাম আপনার পরীক্ষা আসতে পারে, তাহলে মনে করতে পারেন এর চেয়েও আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু আমি ক্লাসে পড়িয়ে থাকি। সো যাদের ইচ্ছা হয় আপনারা ইন করে দেখতে পারেন, আমাদের লাইভগুলো দেখতে পারেন, দেখে যদি মনে হয় ভর্তি হবেন, সামাজিক বিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞানে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি আপনাদের এই টাকা, আপনাদের এই ভর্তি ফিটা বিফলে যাবে না। যদি আপনি ঠিকভাবে পরিশ্রম করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে আপনার ট্রাকে উঠে দিতে পারবো। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য 09644433000 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা www.bidyabari.com ওয়েবসাইটে যেতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নিচে যে নাম্বার স্ক্রল করবেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি যে কোনোভাবেই হোক না কেন আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে দেখা হবে। লাইভটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। যদি আপনাদের কমেন্ট ভালো আসে, আমি অবশ্যই চেষ্টা করবো নেক্সট আরেকটা লাইভ নেওয়ার জন্য। সুন্দর থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।